বুঝতেই পারছেন শুরুতেই একেবারে যে বিস্ফোরক বক্তব্য সামনে তুলে ধরবার চেষ্টা করলাম আমাদের যে একেবারে অনুষ্ঠানে ঢোকার ঠিক আগের মুহূর্তে, তাতে বুঝতেই পারছেন যে উত্তাপটা কোন জায়গায় গিয়েছিল আজকে। হ্যাঁ, ঠাকুরবাড়ি অর্থাৎ মতুয়াগড়ে আজ যে উত্তাপটা পৌঁছিয়েছিল, মানে ফের আরো একবার এসআইআর কে সামনে নিয়ে এসে তার বিরোধিতা একাধিক সুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে আক্রমণাত্মক ভূমিকায় লাগাতার প্রশ্ন বানে বিদ্ধ করেছেন, তাতে খুব স্বাভাবিকভাবে একদিকে বিজেপি, অন্যদিকে দাঁড়িয়ে ইলেকশন কমিশন। স্বাভাবিক বা সামগ্রিক এই জায়গায় দাঁড়িয়ে কি হবে আগামীতে রিপ্লাই, তা তো অবশ্যই আমরা আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে আলোচনার মাধ্যমে আরো সবিস্তারে আপনাদের সামনে তুলে ধরবার চেষ্টা করবো। ইতিমধ্যে প্রতিক্রিয়া আসছে, বিভিন্ন বক্তব্য মন্তব্যের প্রতিক্রিয়া সামনে এসছে। তবে মতুয়াগড় যেহেতু গুরুত্ব রাখে, একদিকে পদসভা আরেকদিকে জনসভা, এই যে পদযাত্রা এবং জনসভা, বিপুল সেখানে মানুষের ভিড়, তার মধ্যে দাঁড়িয়ে এই জনসভায় বিস্ফোরক একের পর এক বিভিন্ন বক্তব্য, তাতে মতুয়াদের যে সার্টিফিকেট তা নিয়ে যেভাবে ছেলে খেলা করা হচ্ছে, যেভাবে তাদেরকে এখনো পর্যন্ত বাংলাদেশি এই জায়গাটাকে 2025-এও সেটাতে একেবারে স্পেসিফিক্যালি বলে দেওয়া হচ্ছে, সেটা যে মারাত্মক, সেটা আরও একবার সুস্পষ্টভাবে মুখ্যমন্ত্রী বোঝাবার চেষ্টা করেছেন। তো শুধুমাত্র আমি এইটুকুনি বিষয় নয়, কিন্তু এটা নিয়েই আমরা আজকে প্রথমটা শুরু করবার চেষ্টা করব, কারণ লাগাতার বক্তব্যের মধ্যে এটা খুব গুরুত্ব রাখে, তাৎপর্য রাখে। কারণ মতুয়া মানুষজন যারা রয়েছেন সম্প্রদায়ের, তারা প্রত্যেকেই আজ শুনেছেন, কি বুঝেছেন, তার ভাইবস অবশ্যই আমরা শোনবার চেষ্টা করবো আমাদের আলোচনার মাধ্যমে। তার আগে এই ছবি দেখুন। জয় বাংলা। সিএএ এর অধীনে নাগরিকত্ব দেওয়ার নামে মতুয়া কার্ড নিয়ে প্রতারণা করা হচ্ছে। মঙ্গলবার বনগাঁ ত্রিকোণ পার্কের জনসভা থেকে এ নিয়ে প্রশ্ন তুলে মতুয়াদের সতর্ক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী বলেন, এটা দেখালে ভোটার তালিকায় নাম উঠবে। তার প্রশ্ন, নির্বাচন কমিশন কি এই কথা বলেছে? আগে কথাটা লিখতে বলুন, প্রতারণা করছে আপনাদের সঙ্গে। 100 টাকা দিয়ে লিখতে হচ্ছে মতুয়া সংঘের সদস্য করা হলো, আর বলছে এটা নিয়ে গেলেই আপনি ভোটার হয়ে যাবেন। তাই ইলেকশন কমিশনের এতে লেখা আছে, ইলেকশন কমিশনের যে নির্দেশিকা আছে তাতে কোথাও লেখা আছে আগে কথাটা লিখতে বলুন। আপনাদের চিট করছে, প্রতারিত করছে, প্রতারণা করছে, এর বড় শাস্তি। বেশ কিছুদিন ধরে ঠাকুরবাড়ি থেকে মতুয়াদের সিএএ কার্ড দেওয়া হচ্ছে বলে অভিযোগ। এ নিয়ে ঠাকুরবাড়িতে বিবাদও হয়েছে। সেই কার্ডেই মতুয়াদের বাংলাদেশি বলে দাগিয়ে দেওয়া হচ্ছে বলে গর্জে উঠেছেন রাজ্যের প্রশাসনিক প্রধান। তার কথায়, ফর্মে যখন আপনাদের দিয়ে লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, তাই আমি ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলেই তো আপনি যে অবৈধ সেটা প্রমাণ হয়ে যাবে। আর তারপরে আপনাদের দিয়ে যখন লেখানো হবে যে আমি বাংলাদেশের নাগরিক ছিলাম, আমি তাই ভারতীয় নাগরিক হতে চাই, এটা চ্যালেঞ্জ করলে আপনি যে অবৈধ সেটা তো প্রমাণ করে দেবে। আমি বলছি না, আমার কথা শুনে বুদ্ধি অ্যাপ্লাই করুন। আপনাদের নিজস্ব শুভচিন্তা, শুভবুদ্ধি, বিবেককে জাগ্রত করুন। সোশ্যাল নেটওয়ার্কের ওই গদি মিডিয়ার কথা শুনে নিজের ভবিষ্যৎ ঠিক করবেন না। এছাড়া নাম না করে কেন্দ্রীয় প্রতিমন্ত্রী শান্তনু ঠাকুরকেও বিঁধেছেন তিনি। বললেন, বড়মা যখন অসুস্থ হতেন তখন আপনারা কোথায় ছিলেন? তার দাবি, ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি, ঠাকুর পরিবার, কলেজ, বিশ্ববিদ্যালয়, এগুলো সব আমরাই করেছি। এই যে আজকে ঠাকুরবাড়িতে ফর্ম বিক্রি করছে, জিজ্ঞেস করুন এই নেতাদের, কোথায় ছিলেন সেদিন আপনারা? বড়মা যখন অসুস্থ হতেন তখন বড়মাকে হসপিটালে ভর্তি করতেন কে? তার চিকিৎসা করতেন কে? একবার নয়, 6 বার বেলভিউ নার্সিংহোমে ভর্তি করেছি। বালু আমাকে খবর দিত, মানে জ্যোতিপ্রিয় মল্লিক, আর আমি বলতাম ভর্তি করে দাও, আমরা দেখে নিচ্ছি। যখন উনি লাস্ট মারা গেলেন, মৃত্যুর আগের দিনও আমার সাথে আমি দেখা করতে গেছিলাম। ঠাকুরবাড়ির উন্নয়ন আমরাই করেছি। আপনারা জানেন, প্রমোদনাথ ঠাকুর থেকে শুরু করে হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর পরিবার, কলেজ, এগুলো সব আমাদেরই করা। পাশাপাশি মতুয়াদের আশ্বস্ত করে তাঁর বার্তা, কেউ ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আমি থাকতে আপনাদের কেউ তাড়াতে পারবে না।
ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না। আমরা থাকতে আপনাদের তাড়াতে আমি দেব না, নিশ্চিন্তে থাকুন। প্রসঙ্গত নাগরিকত্ব আইন নিয়ে বিজেপি বারবার মতুয়াদের পাশে থাকার দাবি করেছে, কিন্তু এসআইআর আবহে রীতিমতো দোলা চলে মতুয়া সমাজ। এই পরিস্থিতিতে বনগাঁ ত্রিকোণ পার্কের জনসভা থেকে মুখ্যমন্ত্রীর এই বার্তা মতুয়াগড়ে তৃণমূলের অবস্থানকে আরও সুদৃঢ় করবে বলেই মত রাজনৈতিক মহলের একাংশের। ক্যামেরায় কিশোর মুখোপাধ্যায়ের সঙ্গে রাজা সাহা, পঙ্কজ বিশ্বাস ও জ্যোতির্ময় চক্রবর্তীর রিপোর্ট, ক্যালকাটা নিউজ। ভয় পাবেন না, আতঙ্কিত হবেন না, আমি থাকতে আপনাদের কেউ তাড়াতে পারবে না। মারাত্মক এক বড় বার্তা। এই বার্তা কতটা তার গভীরতা রয়েছে সেটা বোঝবার তো অবশ্যই চেষ্টা করব। মানে পার্টিকুলার একটা স্থানে থেকে এই বার্তা আরও কি কারোর উদ্দেশ্যে তিনি দেওয়ার চেষ্টা করলেন, বা পার্টিকুলার না থেকে কি আরও একটু উদ্দেশ্য ঘোরাবার চেষ্টা করলেন, অবশ্যই তার সময় বলবে, কারণ আমরা আজকে অবশ্যই আমাদের প্যানেলিস্টদের সঙ্গে আলোচনা করে সেটা জানবো। কিন্তু এরই মধ্যে আরও লাগাতার বার্তা তিনি দিয়েছেন। আর এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই আপনারা জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই যেটা ঘোষণা করেছিলেন, মানে 10 জন সাংসদকে নিয়ে দিল্লিতে যাওয়া, সেখানে নির্বাচন কমিশনকে 5টা প্রশ্ন করবেন, তার যাতে জবাব দিয়ে দেন এবং সেটা সরাসরি লাইভ টেলিকাস্ট করবার জন্য আহ্বান তিনি জানিয়েছেন এবং চ্যালেঞ্জের সুরে। তো এখন এই জায়গায় 5 জনকে ছেড়েছেন। কালীঘাটে আজকে চিঠি এসছে ইলেকশন কমিশনের তরফ থেকে যে হ্যাঁ 5 জনকে আমরা বলছি যে আপনারা আসুন, আলোচনা করুন, কিন্তু না, ডেরেক ওব্রায়েন বলছেন আমরা 10 জনই যাব। তার আবার পাল্টা চিঠি ইলেকশন কমিশনের দপ্তরে পৌঁছে গিয়েছে। তো লাগাতার চলছে এই মুহূর্তে। সম্পূর্ণ পরিস্থিতি কোন জায়গায় যাবে তাই অবশ্যই আলোচনায় আসি। যারা উপস্থিত আমাদের সঙ্গে রয়েছেন পরিচয় করাই। আমাদের সঙ্গে রয়েছেন বিজেপি বিধায়ক স্বপন মজুমদার, স্বপনদাকে স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন তৃণমূল মুখপাত্র সম্রাট চক্রবর্তী, সম্রাটদা স্বাগত। আমাদের সঙ্গে রয়েছেন কংগ্রেস মুখপাত্র চন্দন ঘোষ চৌধুরী, চন্দনদাকেও স্বাগত। আর দূরাভাষ থেকে এই মুহূর্তে সিপিএম নেতা তাপস সিনহাও যোগ দিয়েছেন। তাপসবাবু স্বাগত আপনাকে। আমি স্বপনদা আপনার কাছেই আসি, কারণ মতুয়াগড় ব্যাপক একটা বার্তা, একাধিক বার্তা, মানুষকে আরও একবার সুস্পষ্টভাবে বোঝানোর যে জায়গাটা সেটা আজ মুখ্যমন্ত্রী করলেন একাধিক এই বার্তার মাধ্যমে। কিভাবে দেখছেন মতুয়াগড়ে দাঁড়িয়ে মতুয়াদের উদ্দেশ্যে যে বার্তা আজকে দিলেন? একেবারে প্রথম প্রতিবেদন ধরেই আমি আপনার কাছে আসি, কি বলবো? দেখুন, প্রথমত মুখ্যমন্ত্রীর যে ভাষণ আমরা শুনলাম, মুখ্যমন্ত্রী সম্পূর্ণ ভুল তথ্য পেশ করছেন মানুষের সামনে, মানুষকে বিভ্রান্তি করার চেষ্টা করছেন। উনি এভাবে বলতে পারেন না। 100 টাকার ফর্মটা সম্পূর্ণ ভিন্ন বিষয়। ঠাকুরবাড়ি মতো মহাসংঘ, সেই মতো মহাসংঘের উন্নয়নের জন্য তারা এলিজিবিলিটি সার্টিফিকেট দিচ্ছে, তার জন্য 100 টাকা নিচ্ছে, সেটা তাদের ব্যক্তিগত বিষয়। কিন্তু নিচ্ছে যেটা সিএ অ্যাপ্লিকেশন করার জন্য, সেই সিএ অ্যাপ্লিকেশন করার জন্য ভারতবর্ষের সরকার আইন পাশ করেছে। সেই আইনের ভিত্তিতে তারা নাগরিকত্ব পাবেন, সেই কথাটা একবারও না তুলে তিনি এবং অন্যান্য দলগুলো যেমন কংগ্রেস, সিপিএম, তৃণমূল শুরুর থেকেই লাগাতার এর বিরোধিতা করে এসছেন। ভারতবর্ষ স্বাধীন হয়েছিল দ্বিজাতির ভিত্তিতে। সেই স্বাধীন হওয়ার পর থেকে উদ্বাস্তু এবং শরণার্থীদের কথা কেউ ভাবেনি। সেই সময় জওহরলাল নেহেরু এবং কংগ্রেস দল প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে সেগুলো পালন হয়নি। পরবর্তীতে এতগুলো প্রায় 60 বছর কেটে গেলেও এই উদ্বাস্তুদের কথা কেউ ভাবেনি। ভারতবর্ষের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি, অমিত শাহজি তাদের কথা মাথায় রেখে সিএ বিল এনেছেন। সেটা পার্লামেন্টে পাস হয়েছে, আইনে পরিণত হয়েছে, রুলস লাগু হয়েছে। সিএ অ্যাপ্লাই করলে তাদের নাগরিকত্ব দেওয়া হচ্ছে। এটা একদম পরিষ্কার বিষয়। এখানে একটা জিনিস তিনি বলছেন, কমিশনের নথির তালিকায় লিখতে বলুন, ওই সার্টিফিকেট লিখে দিচ্ছে যে আপনি কিন্তু বাংলাদেশে ছিলেন। মানে ম্যাপিং হচ্ছে 2002-এর, কিন্তু সার্টিফিকেট সঙ্গ যেটা দিচ্ছে 2025-এর নভেম্বর ডিসেম্বরে, মানে প্রমাণ করে দিচ্ছে আপনি বাংলাদেশে ছিলেন। এটা তো বাংলাদেশে যদি নাও হয়, সে নাগরিকত্বের জন্য অ্যাপ্লাই করবে কি করে? বাংলাদেশ থেকে এসেছে তবেই তো সে অ্যাপ্লাই করবে, এটা স্বাভাবিক। এইটুক ছোট কমন সেন্স নেই এই বিষয়ে আমার তো জানা ছিল না। বাংলাদেশের ইন্ডিয়ান লোক তো নিশ্চয়ই এর আবেদন করবেন না সিএর জন্য, এটা স্বাভাবিক বিষয়। অতএব মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলার চেষ্টা করছে, এটা আমার মনে হয় ওনার পক্ষে ঠিক নয়। মতুয়ারা যারা বাংলাদেশ থেকে এসছে সাপাড়ার, তারা সবাই
স্বতঃস্ফূর্তভাবে সিএ অ্যাপ্লিকেশন করছে, ভারত সরকার তাদের নাগরিকত্ব দেবে, আর নাগরিকত্ব পাওয়া মানে ভোটার অধিকারও তারা পাবে। আচ্ছা, মানে এসআইআর এর মধ্যে এই নাগরিকত্বের কি জায়গা আসছে? আমি এটাই একমাত্র জায়গা যেটা বোঝার চেষ্টা করব। যারা সিএ অ্যাপ্লিকেশন করবে তারা নাগরিকত্ব পাবে, নাগরিকত্ব পাওয়া মানেই তো তাদের ভোটার অধিকার থাকবে। আচ্ছা, সম্রাটদার থেকে আসি। এবং এই আইনে একটা কথা বলা হয়েছে একদম পরিষ্কার, যার স্থাবর সম্পত্তি, চাকরি, যা কিছু কাগজপত্র আছে, যদি সে নাগরিকত্ব পায় সেম সেইভাবে বলবৎ থাকবে। এই আইনে সেই কলমটা লেখা আছে। সম্রাটদা, আমার শুরুটা এরকমভাবে হোক, কত হাজার মূল্যে পরে মানবে তুমি শেষে, বড্ড বেশি মানুষ গেল এসআইআরে ভেসে। যারা মারা গেছেন বিএলও থেকে শুরু করে আতঙ্কে, তাদের সকলের প্রতি সমবেদনা জানাই। আর একটা খুশির খবরও দিয়ে শুরু হোক। আজকে সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে সোনালী খাতুনকে ভারতবর্ষে ফিরিয়ে আনতে হবে, যে লড়াই তৃণমূল কংগ্রেস এতদিন ধরে করছিল। মনে হয় ভোটার কারা, নির্বাচন কমিশন ভোটার ঠিক করবে। ভোটার কারা? যারা ভোট দেবে তারা ভোটার। কারা ভোট দেবে? নাগরিকরা ভোট দেবে। এইটুকু আমি বুঝি। স্বপনবাবু অনেক কথা বললেন, আমি শুধু জানতে চাইছি যে যারা 2019, 2021 এবং 2024 ভোট দিয়েছেন মতুয়া সম্প্রদায়ের মানুষ, তারা 2026 ভোট দিতে পারবেন কি না, এটা আমার প্রথম প্রশ্ন। এসআইআরের তথ্য অনুযায়ী বা এসআইআরের যে প্রক্রিয়া চলছে সেই অনুযায়ী সিএএ ক্যাম্পে যারা আবেদন করেছেন তারা ভোট দিতে পারবেন? এটা আমার দ্বিতীয় প্রশ্ন। সিএএ ক্যাম্পে যারা আবেদন করছেন তারা শুধু আবেদন করছেন না তার সঙ্গে কিছু নথিও জমা দিচ্ছেন? কারণ আমরা জানি সরকারি আবেদনপত্র এমনি হয় না, কিছু নথি দিতে হয়। টাকা পয়সার ব্যাপার ওনাদের ব্যাপার, আমি টাকা পয়সার মধ্যে ঢুকবো না। যদি নথি দিতে হয় তাহলে কি কি নথি জমা নেওয়া হচ্ছে সিএএ ক্যাম্পে, সেটা জানার ইচ্ছে থাকলো। আর যারা টাকা দিয়ে আবেদন করছে তারা ভোট দিতে পারবেন কি না? আবার প্রথম জায়গায় ফিরে আসি, মনে থাকবে এখানে অনেকে, চন্দনদা আছে, আপনারা সকলেই আছে। সালটা 1985, ইন্দ্রজিৎ সিং বড়ুয়া ভার্সেস ইলেকশন কমিশন, সুপ্রিম কোর্টের একটা রায়, যারা ভোটার তারাই নাগরিক। এই জায়গাতে সরাসরি প্রশ্ন, মতুয়াদের নিয়ে যে খেলাটা বহু বছর ধরে, সিএ আইন সংশোধনী আইন 2019 সালে লাগু হলো, বিধি তৈরি করার সময়সীমা কতদিন থাকে? 6 মাস। 54 মাস, 4.5 বছর লাগিয়ে দিলেন। আচ্ছা, সিএতে কতজন আবেদন করেছে? কতজনকে নাগরিকত্ব দিয়েছে? যদি না দিয়ে থাকেন কেন দেননি এতদিন? কেন বিধি ঠিক করতে এত সময় লাগলো? কেন মতুয়াদের ভোটের সময় গিনিপিগ বানানো হচ্ছে? কেন মতুয়াদের নিয়ে রাজনীতি করা হচ্ছে? কেন মতুয়াদের উন্নয়নের ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারের কোনো ভূমিকা নেই? সামাজিক, অর্থনৈতিক এবং রাজনৈতিক প্রতিপত্তি পশ্চিমবাংলার মতুয়া সম্প্রদায়কে যদি কেউ দিয়ে থাকেন তিনি একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। এই প্রশ্নগুলো উত্তর অবশ্যই আমি স্বপনদার থেকে অবশ্যই উত্তর নেব, এবং অবশ্যই আদার্স যে ধরনের পরিস্থিতি তৈরি হয়েছে, মানে শুভেন্দু অধিকারীরও বক্তব্য রয়েছে। আমি একটু, এই মমতা বন্দ্যোপাধ্যায় বনগাঁতে যাচ্ছেন জলটা ঘোলা করার জন্য, কোনো লাভ হবে না। নরেন্দ্র মোদীজি একমাত্র ব্যক্তি যিনি 2019 সালে লোকসভা নির্বাচনে ঠাকুরনগরে শান্তনু ঠাকুরের সভাতে গিয়ে বলেছিলেন যে আমি যদি এবারে ক্ষমতায় আসি, আমি মতুয়াদেরকে, বাংলাদেশ থেকে আসা ধর্মীয় কারণে উৎপীড়িত হিন্দুদের, শরণার্থীদের সহ নাগরিকের মর্যাদা দেব। তিনি তার কথা রেখেছিলেন 19 সালে। 20 সালে, 21 সালে করোনা ইত্যাদি কারণে রুল কার্যকর হয়নি। 2024 সালের 6 মার্চ হোম ডিপার্টমেন্ট থেকে রুল কার্যকর করে দেওয়া হয় এবং সিএএ কার্যকর হয়, ওরা নাগরিকত্ব পায়। সম্রাটদা যেটা বলছিলেন যে করোনা কালের জন্য রুল কার্যকর হয়নি, এটা প্রত্যুত্তর শুভেন্দু অধিকারী তিনি আবার বলছেন করোনা কালটাকে তিনি খুব স্বাভাবিকভাবে উল্লেখ করে নিয়ে এসে। যাই হোক, আমি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে তাপসবাবুর কাছে আসি, আমি তারপরে চন্দনদার কাছে আসবো, কারণ তাপসবাবু সিপিএম, কংগ্রেস প্রত্যেকেই গেছিল
মমতা বালা ঠাকুর যখন অনশন শুরু করলেন, সেই জায়গা থেকে দাঁড়িয়ে প্রত্যেকে গিয়েছিলেন এখানে। এই রাজনৈতিক একখানা অবস্থা, মানে কি মনে হয় আপনার? কারণ আজকে দাঁড়িয়ে যে ধরনের বার্তা মুখ্যমন্ত্রী রেখেছেন, সেটাকে আপনি কোন চোখে দেখছেন? না, আমি প্রথমেই মণিময়দা বলতে চাই, হ্যাঁ, যে কথাটা মুখ্যমন্ত্রীর ট্যাগলাইন হয়েছে যে আপনারা ভয় পাবেন না, আমি আছি। হ্যাঁ, ভয় দেখানোর কাজটা গোটা রাজ্যে এসআইআর যখন নোটিফিকেশন হলো, ভয় দেখানোর কাজটা শুরু করলো কে? প্রথম ভয় দেখানোর কাজটা শুরু করলেন বিরোধী দলনেতা 1 নম্বর। বিরোধী দলনেতা যে ফাঁদটা তৈরি করলেন, সেই ফাঁদে পা দিয়ে দিলেন। বিরোধী দলনেতা কোথা থেকে একটা তথ্য পেয়ে গেলেন নাকি 1,20,00,000 রোহিঙ্গা আছে। গোটা পৃথিবীর যে যে দেশগুলোতে রোহিঙ্গারা আছে, সেই রোহিঙ্গার সংখ্যাটা 20 লাখও বেরোবে না। উনি 1,20,00,000 রোহিঙ্গা পেয়ে গেলেন। অর্থাৎ টার্গেট করলেন সংখ্যালঘু মুসলিম ভোটারদের, যারা নাকি তাদের নামটা বাদ দিতে হবে, যেহেতু মুসলিমদের একটা বড় অংশ যে কোনো কারণে হোক বিজেপিকে ভোট দেয় না। এবারে মুখ্যমন্ত্রী শুরু করে দিলেন, তিনি আগুন লাগিয়ে দেবো। উনি নয়, মানে ওনার দলের নেতারা, কিন্তু কোনো একদিন বিবৃতি দিয়ে বলা হয়নি ভেঙে দেবো, গুঁড়িয়ে দেবো, আগুন লাগিয়ে দেবো, এসআইআর করতে দেব না। আমরা শুরু থেকে বলেছি এসআইআর এর বিরোধী না, পরিচ্ছন্ন একটা ভোটার লিস্ট। একটা নির্বাচন করতে গেলে একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট, যেখানে মৃত ভোটার থাকবে না। লক্ষ লক্ষ মৃত মানুষের নাম আছে, এটা আমাদের অভিজ্ঞতা থেকে দেখেছি। নির্বাচন কমিশনের ব্যর্থতা, তারা মৃত মানুষদের নাম বাদ দিতে পারছে না। বহু ভোটারের 2টো জায়গায় নাম আছে, সেটাও নির্বাচন কমিশনের ব্যর্থতা। তারা সেই 2টো ভোটার, কেন একজন ভোটারের একাধিক জায়গায় নাম থাকবে, এই জায়গাটা করতে পারবে না। ফলে ভয় দেখানোর কাজটা তো শুরু হলো। এবারে নির্বাচন কমিশনের দায়িত্ব, বিএলওদের জন্য যে সময়টা দেওয়া হচ্ছে, সেই সময়ের মধ্যে এতটা কাজ কি করা সম্ভব? এক একটা বুথে যে পরিমাণ ভোটার আছে, তাদের বাড়ি 3 বার যাওয়া, এই ফর্মগুলো পূরণ করা, সেটাকে আপলোড করা, যেটা করা দরকার সেটা করা যাচ্ছে না। বলে যে ভয় দেখাবো, ভয় পাবেন না। আরে ভয় তো আপনি দেখিয়েছেন মাননীয় মুখ্যমন্ত্রী, শুরুতে আপনি ভয় পাবেন না, এসআইআর হলে হোক। আজ যে কথাটা বলছেন, সেদিন সে কথা বলেননি। আমরা বামপন্থীরা এবং আমাদের কংগ্রেস, বাম কংগ্রেস, আমরা বলেছি এসআইআর হোক, কারণ এসআইআর এর একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট উঠে আসবে। নাগরিকত্বের প্রশ্ন এখন আসছে, দেখো এটা কি নাগরিকত্ব দেওয়ার কাজ চলছে নাকি? এখানে একটা পরিচ্ছন্ন ভোটার লিস্ট আমরা আশা করব। সেই জায়গায় অনুপ্রবেশ হচ্ছে কেন? দায়িত্ব কেন্দ্রীয় সরকারকে নিতে হবে, রাজ্য সরকারও অস্বীকার করতে পারবে না। এটা আমরা বারবার বলে আসছি। অনুপ্রবেশ প্রশ্নে কঠোর হতে হবে বিএসএফ কে, এবং তার সঙ্গে রাজ্যের সহযোগিতা দরকার। সেই জায়গাটা হচ্ছে না। বারে বারে কেন্দ্রীয় সরকার তো তার দায় এগিয়ে যাওয়ার কথা ভাবতে পারেন না। আর এখন করোনা দেখানো হচ্ছে। আরে করোনা কবে চলে গেছে? সরকার কি এতদিন ঘুমোচ্ছিল না? এখন করোনা বিরোধী দলনেতা দিচ্ছেন। এখানে আমাদের স্বপনবাবু বোধহয় ঠিকঠাক হোমওয়ার্ক করে আসেননি যে কোভিড কবে শেষ হয়ে গেছে, তারপরে অনেক জল গঙ্গা যমুনা দিয়ে গড়িয়ে গেছে। ফলে কি ভূমিকা পালন করলো কেন্দ্রীয় সরকার নাগরিকত্বের প্রশ্নে? তাদের যে ভূমিকা পালন করা দরকার ছিল, সেটা কি করা হয়েছে? এবং রাজ্য সরকারের পক্ষ থেকে সঠিক পদক্ষেপ, মানুষের পাশে থাকতে হবে। একজনও যেন মানুষের প্রকৃত ভোটারের নাম ভোটার লিস্ট থেকে বাদ না যায়, ভুয়ো ভোটার যেন না থাকে। প্রতিটি নির্বাচনে ভুয়ো ভোটাররা কিছু কিছু জায়গায় ফ্যাক্টর হয়ে যায়। এই জায়গাটাকে কঠোরভাবে দেখা। তো তার জন্যই তো এসআইআর এর প্রয়োজনীয়তা রয়েছে। মানে আমি বলছি যে এসআইআরটা যখন পদ্ধতি চলছে, তখন সেই জায়গায় এতটা উত্তাপ ছড়াচ্ছে, তার পেছনে ব্যাকগ্রাউন্ডের কারণ মানে ছড়ানো হচ্ছে, উত্তাপ ছড়ানো হচ্ছে। বিরোধী দলনেতা মুখ্যমন্ত্রী প্রতিদিন উত্তাপ ছড়াচ্ছে। আচ্ছা, প্রতিদিন উত্তাপ ছড়াচ্ছে। বেশ, আমি বুঝলাম। এবং এই উত্তাপের মধ্যেই ঠাকুরবাড়িতে যাওয়া বামেদেরও কংগ্রেসেরও। তাপসবাবু, আমি আসছি আপনার কাছে, আমি একটুখানি চন্দনদার কাছেও আসি ঠিক এই জায়গা থেকে দাঁড়িয়ে, কারণ একাধিক বক্তব্য তো আমরা পেয়েছি এর আগেও। এই করোনার প্রসঙ্গ যেহেতু উঠলো, কংগ্রেসের তরফ থেকে এরকম ধরনের বার্তা আসছে যে এসআইআরটাকে চাপিয়ে দেওয়া হয়েছে, মানে করোনার সময় লকডাউন যত তাড়াতাড়ি ঘোষণা করা হয়েছিল, সেরকম নাকি এসআইআর চেপে গেছে। একেবারে শুরুতে তোমাকে যেটা বলি, স্বপনবাবুর কথা থেকে একটা জিনিস প্রমাণিত হলো। এর আগের দিন আমি যেটা বলছিলাম তোমাদের এই অনুষ্ঠানে, ছায়ারা দীর্ঘ হলো। নেহেরুভিয়ান অর্থাৎ নেহেরুকে বাদ দিয়ে যে আজও এসআইআর সম্ভব না, আজও রাজনীতি সম্ভব না, আজও প্রাসঙ্গিকতা হীনতায় ভুগবে, সেটা প্রমাণ হচ্ছে। নেহেরু কি করেছিলেন একটু ছোট্ট একটা উদাহরণ দিলে বুঝতে পারবেন। নেহেরুর মন্ত্রিসভায় সদস্য ছিলেন শিল্পমন্ত্রী, এবং তার নাম ছিল ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। নেহেরুর মন্ত্রিসভায় এই সদস্য ছিলেন কিন্তু আইনমন্ত্রী ডক্টর আম্বেদকর। আমরা জানি প্রশান্ত চন্দ্র মহলবিশ
এরা কিন্তু কংগ্রেসের ছিলেন না, নেহেরু মন্ত্রিসভার সদস্য ছিলেন। আর নেহেরু মাল্টিপার্টি সিস্টেম তৈরি করেছিলেন কারেক্টিফাই করবার জন্য, কারেকশন করবার জন্য। সকলেই জানেন বাজপেয়ীজিকে স্নেহ করতেন। বাজপেয়ীজি বিভিন্ন সময় তখন বাজপেয়ীজি তরুণ একজন তুর্কি, তার কথা শুনতেন। আমি তোমাকে কেন এই প্রসঙ্গটা তুললাম, ঐতিহাসিকভাবে কয়েকটি জিনিসকে কারেক্ট না করলে ভুল বার্তা যে যায়, এটা রাজনৈতিক ফ্যাটার্নিটি হিসেবে আমি স্বপনবাবুকে স্মরণ করিয়ে দিতে চাই। একদিনের একটা ক্ষণের জন্য বাজপেয়ীজিরা দীর্ঘকালীন সংসদে প্রশ্ন তুলেছিলেন, দেশ তো ভাগ তার আগে হয়েছে। দ্বিজাতির তত্ত্বের কথা তো আমরা অনেক শুনছি, আজকে 2025-এ দাঁড়িয়ে শুধু রাজনৈতিক সমীকরণ ছাড়া কি করা হয়েছে তার প্রধান প্রমাণ হচ্ছে সিএ নামে একটা ফর্ম ফিল আপ করা হচ্ছে যখন এসআইআর চলছে। ইট ইজ আ প্যারালাল অ্যাক্টিভিটি। কেন চলছে? এসআইআরের প্রশ্নে একদিকে শুভেন্দুবাবু সরাসরি বলছেন 1,20,00,000, উনি জানেন 1,20,00,000 বেআইনি ভোটার এখানে। আবার এই বেআইনি ভোটারের মধ্যে একটা শ্রেণীকে উনি চিহ্নিত করছেন সিআইএ ফর্ম ফিল আপ করে। এবং আমি আবারও বলি, টাকার প্রসঙ্গে যাব না, কিন্তু যে ফর্মটা ফিল আপ করছে একটা ইনভ্যালিড পলিটিক্যাল প্রোগ্রাম ছাড়া আর কিছু যখন এসআইআর হচ্ছে, স্বপনবাবুরা কি হেল্প করছেন ক্যাম্প করে এসআইআরটা এইভাবে ফর্মটা ফিল আপ করতে হয় সেটা অনেক প্রয়োজনীয় যদি করে থাকেন, রাদার দ্যান ঠিক এই মুহূর্তে সিআইএর প্রসঙ্গ তোলা আর রাজনৈতিকভাবে এটাকে প্রাসঙ্গিক করে তোলা। আমি আর একটা জিনিস তোমাকে বলি, 19 সালে 2021-এর আগে যে প্রোপাগান্ডা ছিল, যাকে ঘিরে তুমি আজকে এই প্রশ্ন তুলছেন সিএএ, বিরোধী দলনেতা একটু আগে বললেন যে তখন এটা ইমপ্লিমেন্ট করা যায়নি কারণ দীর্ঘ স্পেলে একটা প্যান্ডেমিক ছিল। মেনে নিলাম, সে প্যান্ডেমিকটা যদিও 2024-এর পরে 2022-এর পরে অনেক ঘটনা ঘটেছে, তথাপি ইমপ্লিমেন্টেশনটা হচ্ছে কবে? 3রা মার্চ উনি বললেন 2024, আর এখন এসআইআরটা তৈরি হচ্ছে, সময়টা দিয়েছে কত? 1 মাস। প্রসঙ্গটা এখানে তুমি প্রত্যেকটা ক্লাস্টারকে পাশাপাশি রাখো, একটা ম্যাথামেটিক্যাল কোশ্চেন তৈরি করো, এই প্রশ্নের উত্তরে তুমি শুধু যেটা পাবে সেটা হচ্ছে মিথ্যা ভাষণ, মিথ্যা পরিসংখ্যান, মিথ্যা উদ্দেশ্য, সত্য যদি কিছু থাকে রাজনৈতিক ম্যানিপুলেশন, তার বাইরে কিচ্ছু না। তার মানে আজকে মুখ্যমন্ত্রী যা বার্তা রয়েছে মোটামুটিভাবে আপনিও যেগুলো বলেছেন গুরুত্বপূর্ণ, মানে সেগুলোকে এগ্রি করছেন। এসআইআর এর ইন্ডিয়া ব্লকে আমরা প্রত্যেকে একই কথা বলেছি, আমি এটা এন্ডোর্স করার ব্যাপার নয়। আমরা একটা কথা বলি, এসআইআর এর বিরোধী আমরা নই। আমি তাপসদাও তো বললেন এসআইআর তো আমাদের সময় 8টা, ইনফ্যাক্ট আমাদের সময় 7টা, তারপরে একটা বাজপেয়ীজির সময়, পরে রিভিশন হয়েছে, ইন্টেন্সিভ রিভিশন, নট স্পেশাল নয়। একটা জিনিস মনিবয়, আমি পরিষ্কারভাবে বলছি, যে পদ্ধতিগুলো আমরা চিহ্নিত করেছি সেই পদ্ধতিতে এসআইআর হওয়া এবং এসআইআর এর মধ্যে রাজনীতি ঢোকানো, এবং খুব স্বাভাবিক অর্থে ইলেকশন কমিশন একটা নির্দিষ্ট ভূমিকা পালন করা এবং পার্শিয়াল ভূমিকা পালন করতে ব্যর্থ হওয়া। ইলেকশন কমিশন তৈরি হয়েছে 2023-এ যে নতুন ফর্মুলাতে, সেটাতে জানো সেখানে আমাদের প্রশ্ন 2:1, কেন্দ্রীয় মন্ত্রী একজন থাকবেন, প্রধানমন্ত্রী থাকবেন এবং বিরোধী দলনেতা, যেখানে ইলেকশন কমিশনের ইম্পার্শিয়ালিটি নিয়ে কোয়েশ্চেন উঠবে। এই রকম প্রসঙ্গগুলো যেখানে থাকে, সব থেকে বড় প্রশ্ন 2011 সালের পরে এখনো পর্যন্ত সেন্সাস তৈরি হয়নি, যার উপর ভিত্তি করে তুমি পলিটিক্যাল তুমি একটা কোশ্চেন থিওরেম তৈরি করতে পারো, যার উপর নির্ভর করে তুমি করতে পারো একটা এসআইআর। সেই বেসিক ইনফ্লুয়েন্সটাই তোমার কাছে নেই, তাহলে তুমি কি করতে পেরেছো? ঠিক আছে, চলো চন্দনদা অনেকগুলো বিষয় করেছেন, আমি এই জায়গায় স্বপনদার কাছ থেকে রিপ্লাই নেবো, তবে তার আগে বিশেষ তাৎপর্যপূর্ণ মন্তব্যের মধ্যে একটা মন্তব্য তো অবশ্যই শোনাবো। তবে একটা প্রশ্নের জায়গা মুখ্যমন্ত্রী আজকেও রেখেছেন যে রোহিঙ্গা ঢুকলে কোথা দিয়ে ঢুকেছে। তিনি প্রশ্নটা রেখেই তিনি বলছেন যে মিজোরাম, মণিপুর, অসমে তো এসআইআর হচ্ছে না, বাংলায় হচ্ছে, কারণ বাংলাকে জব্দ করতে হবে, বাংলাকে ব্রিটিশরা জব্দ করতে পারেনি, তাই রাজধানী ছিল। এই প্রসঙ্গের সঙ্গে আরও একটা বিষয়, মানে 2029 বড় ভয়ঙ্কর একটা ভবিষ্যৎবাণী করেছেন মুখ্যমন্ত্রী। কি বলছেন বিজেপির উদ্দেশ্যে, শুনুন এটি। ভাবছো নিজেদের কেউ কেটা হয়ে গেছো, চিরকাল সরকারে কেউ থাকে না। 2029 বড়ই ভয়ঙ্কর, তোমাদের সরকার থাকবে না। শকুনি মামারা সেদিন কোথায় পালাবে, এখন থেকে ঠিক করে জায়গা রেখে দাও। স্বপনদা কি বলবেন, মানে সত্যি 2029 খুবই ভয়ঙ্কর আসছে, ভবিষ্যৎবাণী বুঝতে পারছি। বক্তব্যটা আমি একটু আস্তে আস্তে শুনছিলাম, আমার একটু হাসি পাচ্ছে। একটা কথায় বলে, কুজোরও ইচ্ছা হয় সোজা হয়ে শোয়ার। যে দলটা ন্যাশনাল দলের তকমা হারিয়ে ফেলেছে
তারা দিল্লির রাজনীতিতে কথা বলবে, এটা হাস্যকরই আমার মনে হয়। পশ্চিমবঙ্গের মধ্যে সীমাবদ্ধ আছে, 2026-এ সেটা আরও গুটিয়ে আসবে, এটা মানুষ, বাংলার মানুষই করে দেবে। এ নিয়ে আমাদের কথা বাড়িয়ে আর লাভ নেই। আর দ্বিতীয়ত আর একটা বিষয়, আমাদের সম্রাটদা বললেন নেহেরুজি ভারতবর্ষ স্বাধীন হওয়ার পরে আমার মনে হয় সবথেকে বড় দুঃস্বপ্ন নেহেরুজি। তৎকালীন কংগ্রেস সরকার আর মুসলিম লীগ, এই দুজন যদি প্রধানমন্ত্রী হওয়ার শখ দুজনের না হতো তাহলে হয়তো ভারতবর্ষ এক থাকতো। আর সেই কারণে ভারতবর্ষকে ভাগ করার বলি হিসাবে বর্তমান যারা পূর্ব বাংলায় বসবাস করছে তাদের বলি দেওয়া হয়েছে, রাতের অন্ধকারে দেশ ভাগ করা হয়েছে। কার কাছে শুনে করা হয়েছিল? তার জবাব কে দেবে? তৎকালীন কংগ্রেসকে, তৎকালীন এই নেহেরুজিকে এবং তৎকালীন মুসলিম লীগ, তাদেরকে দিতে হবে। তো তৎকালীন শিক্ষা মন্ত্রী যে ডক্টর শ্যামাপ্রসাদ ছিলেন, শিল্পমন্ত্রী, তিনি কিন্তু আজকে আমরা যেখানে বসে কথা বলছি সেই জায়গাটাকে ভারতবর্ষের সঙ্গে রাখার জন্য তারই অবদান, এবং পরবর্তীতে কাশ্মীরে গিয়ে তিনি কাশ্মীর এক দেশ এক নিশান এক বিধান সেই উদ্দেশ্যে লড়াই করতে গিয়ে তিনি বলিদান হন। তার সম্পূর্ণ ইতিহাসকে মুছে ফেলা হয়েছে। কংগ্রেস সেটাকে সামনে কখনো আনেনি, আর আনবে কি করে? তাহলে তো তাদেরই ব্যর্থতা সামনে চলে। আমি শুধু তার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি বাবুর সাথে বসবো, কংগ্রেস এবং বিজেপির, তার জন্য শ্যামাপ্রসাদ মুখার্জি জনসংঘ দল গড়ে তাদের বিরোধিতা করে আজকে সেই দল ভারতীয় জনতা পার্টি এবং বিশ্বের সব থেকে বড় দল এবং সুনামের সঙ্গে, বিশ্বের সব থেকে মিস কল পার্টি, হ্যাঁ বলুন, সুনামের সঙ্গে ভারতবর্ষকে সারা বিশ্বের দরবারে এগিয়ে নিয়ে যাচ্ছে, এটা আমরা দেখেছি। আর এসআইআর সিএ যে দুটো আলাদা জিনিস, এটা হয়তো আমাদের অপোজিশন যারা আছে ভারতবর্ষের তারা ভুলে গিয়েছে। সম্রাটদা বলছিলেন যে মতুয়া সম্প্রদায়ের মানুষজন কি এবার ভোট দিতে পারবেন, এইটুকুর অ্যাসিওরেন্স কি আছে? যারা হিন্দু, যারা 2002-এর ম্যাপিংয়ে যা আছেন 2002-এর, আমার কথা শেষ করতে জাস্ট একটা ছোট্ট প্রশ্ন, আপনি আছেন 2002-এ? অবশ্যই আপনি আছেন কি 2002? শুধু এইটুকু, হ্যাঁ না 2000 আর কিছু না, আপনি 2002-এ আছেন, হ্যাঁ কি না? আমার বয়স ছিল 19 থেকে 20। আচ্ছা, ম্যাপিং এ কিভাবে এলেন? এবার আমাকে বলতে, হ্যাঁ ওইটুকু, আমি শুধু এইটুকুই জানতে চাই। আমি আমার কথা বলি, হ্যাঁ 2002 ম্যাপিং এ আপনি কিভাবে এলেন? আমি আমার বাবার সার্টিফিকেট দেখিয়ে আসবো, আমার 1999 সালে পাসপোর্ট আছে, তাই দেখে আসবো। আপনি ভুল তথ্য দিচ্ছেন মানুষকে, পরে আসছে এই প্রসঙ্গে, ভুল তথ্য দিচ্ছেন। আমার এসসি কার্ড আছে, তাই দেখে আসবো। কি কার্ড আছে? এসসি কার্ড আছে, আচ্ছা, যেটা ম্যাপিংয়ে রাখা হয়েছে। আপনি যে এনুমারেশন ফর্ম ফিল আপ করেছেন তাতে 2002-এর তথ্য দিয়েছেন, হ্যাঁ কি না? জাস্ট এইটুকু। না, 2002-এর তথ্য আমার ভোটার লিস্টে নাম নেই। আমি এইমাত্র আপনি বললেন আপনার বাবার পরিচয় দিয়ে আপনি আসবেন, তাহলে 2002-এর তথ্য দেননি কেন? আমার বাবা তার আগে মারা গিয়েছে, তো বাবার নাম 2002-এ থাকবে কি করে? আমার বাবার ডেথ সার্টিফিকেট রয়েছে। পরিবারে আর কারণ পারিবারিকভাবে 2002-এ যা তথ্য দেওয়া যায় আত্মীয় হিসাবে আমার দিদিমা মারা গিয়েছে 1993 সালে, সেই ভোটার লিস্ট আছে, সেটা আমরা দেখিয়ে দিচ্ছি। আপনি ভুল তথ্য দিচ্ছেন স্বপনবাবু, দর্শকরা বিচার করবে। আপনি আমার আগের প্রশ্নগুলো কোনোটারই উত্তর দিলেন না। এই যে সিএ ক্যাম্প করেছেন, আমাকে মনে হয় আপনাদের মাঝখানে আমি ডিস্টার্ব করিনি। না, আমি ডিস্টার্ব করছি না, আমি তো প্রশ্নগুলো চেয়েছিলাম সেই তারই উত্তর জানতে চাইছি। আমি 2002-এর ম্যাপিংয়ে আমার আসে বা না আসে নির্বাচন কমিশন সেটা দেখবেন, এবং আমি 2002-এর ম্যাপিংয়ে যা বৈধ 11টা নথি চেয়েছে তার মধ্যে 10টা নথি আমার কাছে আছে। আচ্ছা, এর জন্য আপনাদের মাথা ব্যথা করতে হবে না। আমার কিভাবে ভোটার অধিকার থাকে আমি জানতে পারলাম, নির্বাচন কমিশন ঠিক এবং আমরা সেটা একদম ঠিক না। আপনারা গোটা একদম একটু মানে স্বপনদার কথাটা নিয়ে আমি একটুখানি ঠিক এই জায়গাটাও দেখাই। সাপোজ আমি আসছি, আমার এটা একটুখানি সন্দেহজনক বলতে অনেকেই প্রশ্ন করছেন এরকম, মানে গতকাল যখন আমরা যেটা দেখতে পেলাম, ওই বিএলওরা যারা ধর্নায় গিয়েছিলেন আর কি, মানে যারা বসেছিলেন দীর্ঘ সময় ধরে, তারা প্রশ্ন তুলছিলেন। তো এই সিও দপ্তরে যখন উত্তেজনা হয়, রাতের বেলা একটা ছবি আমরা দেখলাম, সজলবাবু পৌঁছলেন, উত্তেজনা আরও বাড়ে। আমি একটু ছবিটা দেখাবো, এবং সজলবাবুর একটা মন্তব্য আমরা পাচ্ছি। তিনি বলছেন সিইও বেরিয়ে গেছেন,
এবার ওরা সারা রাত ঠান্ডায় থাকুন, আমাদের যেটা লক্ষ্য ছিল সিইওকে বের করতে হবে, আমাদের নেতৃত্ব বলছেন আমাদের এখানে আর থাকার দরকার নেই। বিজেপি নেতা সজল ঘোষ এই মন্তব্য করছেন। আমার শুধু এইটুকুনি বোঝার আছে এই জায়গায় যে সিইওকে বার করার দায়িত্ব সজল ঘোষ বা বিজেপি নেতৃত্বের কিভাবে আসলো, কারণ এখানে পুলিশের খুব স্বাভাবিক দায়িত্ব থাকবে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সজলবাবু বলছেন যে হ্যাঁ দায়িত্ব সম্পূর্ণ করে তিনি বার করে এনেছেন, ঠিক যেরকম এই মুহূর্তে আলোচনা চলছে। আমি এই প্রসঙ্গে একটুখানি বক্তব্যটা শুনিয়ে রাখি, একটু ফিসি লাগছে এই জায়গাটা, শুন। বেরিয়ে গেছেন, এবার ওরা সারা রাত ঠান্ডায় থাকুক, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের যেটা লক্ষ্য ছিল সিইওকে বার করতে হবে। আমাদের নেতৃত্ব বলেছেন যে আর এখানে আমাদের থাকার প্রয়োজন নেই, আমরা ফিরিয়ে দিচ্ছি, ওদেরকে বলুন সারা রাত যেন চেল্লায়। তো মতুয়া সম্প্রদায়ের মানুষজন যখন এখন প্রশ্নের জায়গায় রয়েছেন, তারা ভোট দিতে পারবেন কি পারবেন না, ঠিক সম্রাটদা এই জায়গার উত্তরটা আপনার কি মনে হয়? মানে না, বাংলার রাজনীতিতে সজল ঘোষের অবদান হচ্ছে নার্সিংহোমে বিরিয়ানি বানানো। না, সজল বাবুকে নিয়ে আমার কোনো প্রশ্ন নেই, আমি বলছি বিজেপি নেতাদের কি এটা দায়িত্ব সিইওকে বার করে আনার, মানে এটা কি রকম? সেটাই তো বলছি, মানে ওই যে চন্দনদা যে প্রসঙ্গ বললো 2:1, তখন থেকে শাখা সংগঠনের কাজ করছে কেন্দ্রীয় নির্বাচন কমিশন। তা স্বাভাবিকভাবে শাখা সংগঠনের লোক বিপদে পড়লে দায়িত্ব তো বর্তায় স্বপনবাবুদের, সজলবাবুদের বর্তায়। কিন্তু স্বপনবাবু আমার কোনো প্রশ্নের উত্তর দিল না। আছে না না, বাংলায় আইনের শাসন নিয়ে আপনি বহল তবিয়াতে আছেন, সেটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে, আমি শুনুন, একটু শুনুন প্লিজ। আমার প্রশ্ন হচ্ছে যে আপনার দলের স্বপনবাবু, আপনাদের বিজেপি দলের শান্তনু ঠাকুর বললেন মতুয়ারা 2-3টে নির্বাচন ভোট দিতে পারবে না, তারপর আমরা তাদের নাম তুলে দেবো বলেছেন। অসীম সরকারও একই কথা বলেছেন যে 2-3টে নির্বাচন ভোট দিতে পারবে না, তারপর তুলে দেবো। আর আপনার দলের বিরোধী অবশ্যই আছে, অবশ্যই আছে, এবং সেই সঙ্গে আবার বলছি, আবার শেষ করতে দিই, এটারও আছে। আপনার দলের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বললেন এসআইআর পরে যাদের নাম ভোটার লিস্টে থাকবে না তাদের চ্যাংদোলা করে বাংলাদেশে ফেলে দেবে। তা আমার প্রশ্ন হচ্ছে, যাদের নাম, যেসব মতুয়া মা ভাই বোনেদের নাম থাকবে না, আপনারা 2-3 বার ভোটের পরে নাম তুলে দেবেন বলে তারা অপেক্ষা করবে, না শুভেন্দু অধিকারী কথা মতো তাদেরকে চ্যাংদোলা করে বাইরে ফেলে দেওয়া? আপনারা হয়তো কথাটাকে গুলিয়ে ফেলছেন। শুভেন্দু অধিকারী এবং অমিত শাহ যে একবারে বলছে কোনো হিন্দু ভারতবর্ষ থেকে এসআইআর নামে বাংলাদেশে যাবে না, তাদের 2024 পর্যন্ত থাকার রাইট অলরেডি তারা দিয়ে দিয়েছে। দ্বিতীয়ত হচ্ছে, যারা বাংলাদেশ থেকে রোহিঙ্গা এবং মুসলিম এসছে তাদের ক্ষেত্রে এই বক্তব্যটা রেখেছে। এটা আপনারা ভুল ব্যাখ্যা করে মানুষকে বিভ্রান্তির মধ্যে ফেলছে, এটা বন্ধ করা উচিত। আচ্ছা, আমি একটু একটা লাইন বলবো, জাস্ট একটা, একদম তাপসদার কাছে যাবে, আমি শুধু 1 মিনিট সময় নেব। আমি শুধু বলতে চাইছি স্বপনবাবু, এটাও তো মানুষকে জানাবেন, জানাতে তো হবে যে যদি সত্যি হিন্দুদের আপনারা শরণার্থী হিসাবে নাম তুলে দেবেন ভোটার লিস্টে, তাদের নাগরিকত্ব দেবেন, তাহলে সিএ আইন কেন সরাসরি কেন বলছেন না যারা হিন্দু তারা নাগরিক হয়ে যাবে? আপনি কি মনে করেন যারা ধর্মীয় উৎপীড়নের কারণে অন্য দেশ ছেড়ে এখানে এসেছে তারা সেই দেশে ডায়েরি করে সেই ডায়েরির কাগজ নিয়ে এখানে এসে লোকানে রেখে দিয়েছে, আপনার সিএতে নথিতে জানাবে ধর্মীয় উৎপীড়নের কারণে আমরা এসেছি? যদি হিন্দুদের পক্ষে থাকেন তাহলে সরাসরি কেন বলছেন না সমস্ত হিন্দুরাই নাগরিক, সমস্ত হিন্দুরাই ভোট দিতে পারবে, তাদের কোনো নথি কোনো প্রমাণ দিতে হবে না? আচ্ছা সম্রাট, একটা ইম্প্যাক্ট আমি জানি না কি হতে পারে, আমি কিন্তু ফর্ম ফিল আপ করিনি, আপনারা করবেন, এটা মুখ্যমন্ত্রী আজকে বলেছেন এসআইআর নিয়ে বার্তা দেওয়ার সময়। আমি জানি না এর ইম্প্যাক্টটা কি হতে পারে, আপনার কাছে কি মনে হয়? না, মুখ্যমন্ত্রী প্রথম দিনই বলেছেন বাংলার সব নাগরিক, একজনও, প্রথম কথা হচ্ছে একজনও বৈধ ভোটারের নাম বাদ দিতে আমরা দেব না। তা সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি দেখছেন, সরজীবনে দেখছেন প্রতিটা নাগরিক যাদের ইনুমারেশন ফর্ম পাওয়ার অধিকারী বা যোগ্য যারা, তারা সবাই পেয়ে গেছেন কিনা, তারা সবাই পেলে তিনি বিচার করবেন। এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে তিনি সমগ্র পশ্চিমবঙ্গবাসীর ক্ষেত্রে ভোটাধিকার রক্ষার দায়িত্বে রয়েছে এবং সেই প্রক্রিয়াটাই অবলম্বন করছে। ঠিক আছে, ওকে, চলুন তাপসদার কাছে। তাপস, আপনি যেটা বলতে চেষ্টা করছিলেন আপনি বলুন এবার, কিন্তু আবার আমি একটু ওই ছবিটাতেও আমি একটুখানি বোঝবার চেষ্টা করবো যে এটা কি দায়িত্ব মধ্যে পড়ে, মানে বিজেপি নেতাদের যে একজন সিইওকে বাইরে বার করে আনা? না, আমি ওই সময় নর্মালি আমি মাঝে কারো বলি না, ঠিক ঠিক, তখন আমি বলতে বাধ্য হলাম যে বিজেপি নেতার সিইওকে বের করে আনার দায়িত্বটা না। আসলে আমরা যেটা করি, আমাদের কর্মীরা কোথাও কোনো বিপদে পড়লে তাকে উদ্ধার করবার চেষ্টা করি আর কি। তো সেটাই ঘটেছে। আসলে যেটা বিরোধীদের বক্তব্য সেটাই সজল বাবুদের মতো নেতারা
উদ্ধার করতে গিয়ে এস্টাবলিশ করে দিলেন যে দেখো এরা আমাদের হয়েই কাজ করছে, তাই এরা বিপদে পড়লে আমাদের। আর বিএলওরা হাজার হাজার বিএলও আজকে তারা সুইসাইড করছে, তাদের পাশে আমাদের থাকতে হবে। তারা তাদের যন্ত্রণা নিয়ে কথা বলতে গেছে, তারা রাতের বেলা ঠান্ডাতে থাকুক, কি বক্তব্য জননেতা, অদ্ভুত। এই হচ্ছে বিজেপি আর কি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এদের কাজ হচ্ছে এই সময়কালে আজকে একটা বড় ঘটনা দেখানো হয়েছে, মুখ্যমন্ত্রীর গাড়ি ঘিরে কিছু কথা বলেছে যে একটা অ্যাক্সিডেন্টে মারা গিয়েছিল, তার চোখ নেই এবং পরিবারের লোকেরা মনে করছেন কিডনি হার্টটাও হয়তো উধাও হয়ে গেছে। বলে এই যে অঙ্গ পাচার, এই ধরনের যে কর্মসংস্থান, অন্যান্য বিষয়গুলো আমরা ধারাবাহিক ভাবে এই যে 4টা শ্রম কোড এসেছে, ভয়ঙ্কর ভাবে শ্রমিকদের উপর দিয়ে নরেন্দ্র মোদীর রোলার, স্টিম রোলার চালানোর মতো 4টা সংকট হচ্ছে। কি 1 মাস ধরে আমরা সমস্ত জায়গায় এসআইআর করতে গিয়ে যে এই সময়ে কিছু পেছনের দরজা দিয়ে নরেন্দ্র মোদী আইন পাস করে দিচ্ছে। 4টা সংকট ভয়ঙ্কর বিপদের জায়গা। ফলে মানুষের যে দৈনন্দিন সমস্যাগুলো নিয়ে এই এসআইআর নিয়ে বলতে গিয়ে আমাদের পরিষ্কার বক্তব্য, এসআইআর হোক, পরিচ্ছন্ন ভাবে কাজ করা হোক, বিএলওদের একটু সময় দেওয়া হোক, যাতে কাজটা তারা করার মতো সুযোগ পায়। কেন সুইসাইড করার মতো জায়গা বেছে নিতে হবে, কেন মৃত্যুর রাস্তা বেছে নিতে হবে, এই জায়গাটা তো ভাবতে হবে। যান্ত্রিক ভাবে তো চলতে পারে না, যান্ত্রিক ভাবে কিছু হতে পারে না। এক একটা গ্রামাঞ্চলে এখনো পর্যন্ত ইন্টারনেট ব্যবহার করবার মতো পরিষেবা নেই। কি ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে তারা আছে, বিএলওরা আছে, আমাদের বিএলএ বা আমরা তো। আপনি বলছেন বিহারের থেকেও বাজে অবস্থা বাংলা? ভাববে না কেন? এগুলো ভাবা হচ্ছে যে কোন জায়গায় শহরে যেতে হচ্ছে, সাইবার ক্যাফেতে বসে কাজ করতে হচ্ছে, তারা তাদের ওই। আমি বলছি তাপস বাবু, বিহারের থেকেও কি খারাপ অবস্থা বাংলার? মানে বিহারে এত সম্পূর্ণভাবে এসআইআর হলো, কোনো রকম সমস্যা হলো না, বাংলাতে কেন হচ্ছে? কেন সমস্যা হয়নি? সমস্যা হয়েছে ইলিগাল ভাবে 80 লাখের কাছাকাছি নাম বাদ চলে গেছে, সঠিকভাবে হয়নি। বিহারের এসআইআর পরিচ্ছন্ন হয়েছে, নির্বাচন ঘোষণা হয়েছে, রাজনৈতিক দলগুলো নির্বাচনে ঝাঁপিয়ে পড়েছে, কিন্তু ইস্যুটা বাদ পড়ে যায়নি। বিহারের এসআইআর একবারে দারুণ ভাবে হয়ে গেছে, এ কথাটা বললে ঠিক হবে না দাদা। আচ্ছা, কেউ ভোটার অধিকার থেকে বাদ গিয়েছে এরকম যদি কেউ থাকে, তাদের দিয়ে কমপ্লেন করানো উচিত ছিল। তাহলে অনেক সময় কমপ্লেন দেখছেটা কে? এখনো সময় আছে, একটা নির্বাচনের সময় লক্ষ লক্ষ কমপ্লেন হয়, নির্বাচন চলে গেলে সেই কমপ্লেন কেউ ফাইল খোলে না। একবার আওয়ার প্র্যাকটিক্যাল এক্সপ্রেশন, নট মি। এটা বাংলায় সম্ভব, বাংলায় সম্ভব না। এটা সেই মামলা নির্বাচনের সময় যে মামলাগুলো হয়, সেই মামলার ফাইল কোনোদিন খোলা হয় বলুন তো? যে কমপ্লেন গুলো আমরা করি, একের পর এক দৌড়াতে থাকি, কমপ্লেন করতে থাকি, সিইওর কাছে করতে থাকি, অবজারভারের কাছে করতে পারি, তারপরে রেজাল্টটা কি? হোয়াট ইজ দ্য রেজাল্ট? আপনারা ক্ষেত্রে ভালো বলতে পারবেন বিহারের বিষয়, কারণ বহুবার রাহুল গান্ধীকে আমরা দেখতে পেয়েছিলাম যে সেখানে অনেক কিছু বলেছেন, কিন্তু আলটিমেটাম কিছু আমরা পাইনি। চন্দন, আমি আসছি আপনার কাছে, কারণ সম্রাটদার কাছেও আসবো, অবশ্যই আমি স্বপনদা আপনার কাছে আসবো। তার কিন্তু গুরুত্ব রাখবে আগামী শুক্রবারটা, কারণ নির্বাচন কমিশনে যে যাবেন দিল্লিতে আর কি, সেখানে 10 জনই যাবেন। ইতিমধ্যে আপনারা জানেন অভিষেক বন্দ্যোপাধ্যায় তো ঘোষণা করেছিলেনই, নির্বাচন কমিশনের তরফ থেকে রিপ্লাই গিয়েছিল যে না 5 জন যেতে পারবেন সাংসদ, কিন্তু না, ডেরেক ওব্রায়েন বলেছেন 10 জনই যাবেন। তো এখন উত্তাপ কি ছড়াবে দিল্লিতে যাই না, তবে দিল্লিতে উত্তাপ যে চড়তে পারে তার একটা আভাস পাওয়া যাচ্ছে। আজকেও মুখ্যমন্ত্রী তার বার্তা, একটা স্পষ্ট বার্তা দিয়েছেন, এতে শুনুন সেটিও। দিল্লির নেতারা ভাবেন দিল্লি কা লাড্ডু খেয়েও আশ মেটেনি, বাংলাকে গিলতে হবে। তাহলে জেনে রাখবেন, আপনার দিল্লির ক্ষমতা বাংলা দখল করবে। বাংলার এটুকু হিম্মত এবং বাংলার এটুকু কিসমত আছে। তাহলে সম্রাটদা বাংলায় একমাত্র পারে আর কি, মানে দিল্লিতে এই আন্দোলন সেই জায়গায় যা বক্তব্য সেটা নিয়ে ধরা দেবেন, তাই তো? না, অবশ্যই। সেটা তো আমাদের গতকাল আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে দিয়েছেন যে আমাদের প্রতিনিধি দল, সাংসদদের প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে দেখা করবে এবং কিছু বিশেষ বিশেষ বিষয়ে নির্বাচন কমিশনকে অনুরোধ করবে। এর মধ্যে নির্বাচন কমিশন কেন ভয় পাচ্ছে সেটা আমি জানি না। লাইভ টেলিকাস্টটা কি চ্যালেঞ্জের জায়গা? এটাও দাবি করেছেন তিনি। লাইভ টেলিকাস্টের দাবি করা হচ্ছে, সেটা নিয়ে তার আলোচনা সাপেক্ষ, কিন্তু ঘটনাটা হচ্ছে নির্বাচন কমিশন প্রথমেই 10 জনের বদলে 5 জনকে দিয়ে আমরা এন্ট্রি দেবো। এই ধরনের, আপনাদের মনে থাকবে যখন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে আমরা সকলে দিল্লিতে উপস্থিত হয়েছিলাম বাংলার
বকেয়া প্রাপ্য টাকা আদায়ের জন্য। সেদিনকে মন্ত্রীরা দেখা করেনি আমাদের সাথে, আমাদের সাংসদ মন্ত্রী নেতাদেরকে পুলিশ দিয়ে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিয়েছেন। স্বপনদা একটু গণতন্ত্রের কথা বলছিল, স্বপনদা জানে না গণতন্ত্র বাংলায় আছে বলেই স্বপনদা যখন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তখন বিজেপির লোকেরা স্বপনদার নামে লিফলেট বার করে ফিমিনাল হাবিজাবি শিক্ষাগত যোগ্যতা নিয়ে। আমি সেই প্রসঙ্গে আসছি না। বাংলায় গণতন্ত্র আছে বলেই বিজেপির লোকেরা স্বপনদার বিরুদ্ধে এই প্রচার করতে পারে, কিন্তু সেটা একটা প্রশ্ন নয়। প্রশ্ন হচ্ছে নির্বাচন কমিশন সরাসরি আগে কি হতো, নির্বাচন হলে ইডি সিবিআই আসতো, আর এখন 5 তলা মল পুরোটাই নির্বাচন কমিশন একটা শাখা সংগঠনে ভূমিকা পালন করছে। চল স্বপনদা, দিল্লি তাহলে পরে আবারও নড়তে চলেছে আর কি, যে ঘোষণা ইতিমধ্যে সামনে আসছে, কি মনে হয়? দেখুন, নির্বাচন কমিশনারের ওখানে যাবে, 5 জন যাবে, 10 জন যাবে, সেটা নির্বাচন কমিশনারের বিষয়, ওর মধ্যে আমাদের কোনো মন্তব্য নেই। আমরা এই বাংলায় দেখেছি বিভিন্ন অফিসে ডেপুটেশন দিতে গেলে সেটা একটা পঞ্চায়েতও হতে পারে, আমরাও 10 জন করে যাওয়ার জন্য আর্জি করি, কিন্তু একটা পঞ্চায়েত প্রধান তারাও বলে না 10 জন নয় 5 জন আসতে হবে। এটা স্বাভাবিক, সব ক্ষেত্রেই সেটা প্রযোজ্য হওয়া উচিত বা হয়ও। তো এটা নিয়ে আমাদের বিশেষ কিছু বলার নেই। দ্বিতীয়ত হচ্ছে বাংলা পারে দিল্লি দখল করতে, এটা তো 70, 75, 77 বছর হলো ভারতবর্ষ স্বাধীন হয়েছে, এখনও পারেনি। আর একটা দল বাংলার থেকে উঠে এসেছিল, বাংলার মানুষ চেয়েছিল। বাংলা পারেনি বলে যত বড় মুখ করে বলছেন দাদা, বাংলা পেরেছিল বলে স্বাধীন ভারতে বসবাস করছে। বাংলা পারেনি বলে যত মুখ করে মানুষ শুনলো, দর্শকরা শুনলো, কিন্তু একজন আপনি যদি সত্যিকার বাংলার একজন বাঙালি হিসাবে গর্ববোধ করতেন, তাহলে বাংলা পারেনি এই উচ্ছ্বাসটা প্রকাশ পেত। বাংলার একজন মানুষ যে দলটা গঠন করেছিল সেই দলটা ভারতবর্ষ শাসন করছে, এটা আমাদের। ঠিক আছে চন্দনদা, তাপসদার কাছে গিয়ে শেষ করবো। চন্দনদা, কি বলবো, যে উত্তাপ তো চড়ছে এখানে, দিল্লিতেও কি আবারও সেই উত্তাপের ছবি দেখবো? দেখো, এখন শীত পড়ছে, আমি জানি না উত্তাপ কত চড়বে, আমি সে প্রসঙ্গে যাচ্ছি না। এখন দিল্লিতে এই উত্তাপ যদি তৈরি করে, তাহলে সম্পূর্ণভাবে কেন্দ্রীয় নির্বাচন কমিশন তার দায়বদ্ধতা থেকে কি করবেন সেটা তাদের ব্যাপার, আর কতজন তৃণমূলের প্রতিনিধি ওখানে যাবেন সেটা তৃণমূলের সাংগঠনিক ব্যাপার। কিন্তু আমি তোমাকে একটা কথা পরিষ্কারভাবে বলতে পারি, সেটা হচ্ছে যে প্রসঙ্গটা নিয়ে লাইভ টেলিকাস্টের প্রসঙ্গ উঠেছে, সেটা সম্ভবত এই কারণে যে পরবর্তী সময়ে যাতে ডিপারচার না হয়, অর্থাৎ বারবার যাতে এই প্রসঙ্গ নিয়ে এই প্রসঙ্গটা না আসে। যদি কোনো নির্বাচন কমিশন, যদি কোনো নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন দেশের লোকসভার বিরোধী দলনেতা, এবং সেই দলনেতা যখন পাওয়ার পয়েন্ট প্রজেক্টর দিয়ে বুঝিয়ে দিচ্ছেন এখানে এত, এবং কোনো এক ব্রাজিলিয়ান মডেলের কটা ছবি আছে, এই ঘটনাগুলো পরিষ্কারভাবে যখন দেখাচ্ছেন, আজ থেকে না, কর্ণাটককে সামনে এনেছেন, মহারাষ্ট্র এবং হরিয়ানাকে সামনে এবং বিহারকে সামনে রেখে যখন উনি পাওয়ার পয়েন্ট প্রজেকশনে দেখাচ্ছেন, তখন বলা হচ্ছে যে উনি কেন কোর্টে যাচ্ছেন না। আমরা বলছি বিরোধী দলনেতার ক্যাপাসিটিতে কেন নির্বাচন কমিশন কোর্টে যাচ্ছে না। আর আমি এখানে বলে শেষ করি, নির্বাচন কমিশন এখন যে দায়িত্ব পালন করছে, ওই মহিলা মোর্চা, যুব মোর্চা আছে না, সেখানে একটা নির্বাচন কমিশনের মোর্চা হয়ে দাঁড়িয়েছে। বুঝতে পেরেছি। চলো তাপসদা, একদম শেষ বক্তব্য, বেশিক্ষণ পাবো না সময়, একদম 30 সেকেন্ডসে। হ্যাঁ, নির্বাচন কমিশন তার ভূমিকা পালন করতে পারছে না। হরিয়ানাতে দেখেছি, দিল্লিতে দেখেছি, বিহারে দেখলাম। বলে নির্বাচন কমিশন সম্পর্কে মানুষের যে একটা উচ্চ ধারণা ছিল, সেই কাজ নির্বাচন কমিশন পালন করতে পারছে না। এটা ঠিকই, দলের এজেন্ট হিসেবেই কাজ করছে। এই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে, মানুষের রায় সরকার নির্বাচিত করতে হবে। নরেন্দ্র মোদী বিপদের মধ্যে আছে, ইসবার 400 পার হয়নি, কোন রকমের সরকার তৈরি হচ্ছে, কোন রকমের সরকার তৈরি হচ্ছে নীতিশ কুমার, চন্দ্রবাবু নাইডুর উপরে ভর করে। তাই তিনি চাপে আছেন, যেভাবে লুট করার জন্য নানা কৌশল গ্রহণ করা হচ্ছে। ওকে, চলুন, স্বপনদা হাত তুলেছেন, একদম সংক্ষিপ্ত 10 সেকেন্ড হয়তো। দেখুন, সম্রাটদা, চন্দনদা এবং তাপসদা, এনাদের দল দীর্ঘদিন ক্ষমতায় ছিল। এই দল ক্ষমতা থেকে ক্ষমতাচ্যুত হচ্ছে, তার জন্য ওরা হতাশাগ্রস্ত, তাই নির্বাচন কমিশনারের দিকে আঙুল তুলছে। এটা ঠিক নয়। নির্বাচন কমিশনার
স্বতন্ত্রভাবে তারা কাজ করছে। আপনি কি নির্বাচন কমিশনের মুখপাত্র? তানারা যখন দীর্ঘদিন ঠিক আছে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আজকের একদম সময় নেই। স্বপনদা অসংখ্য ধন্যবাদ, সম্রাটদা, চন্দনদা আমাকে অসংখ্য ধন্যবাদ দিতে হবে, তাপসদা আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ। দেখুন আলোচনা প্রতিনিয়ত চলবে, নতুন নতুন উত্তাপ ছবি তো তৈরি হচ্ছেই। নজর থাকুক আলোচনা, আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য সব খবরের জন্য আপনাদের নজর থাক সিএন।